হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেশনটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের খুব ইম্পর্ট্যান্ট যে খবরগুলো, কারণ একবার রিভিশন দেওয়া দরকার। আমরা জানি তোমরা বিভিন্ন মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করে থাকো, তবু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যেটা কোথাও না কোথাওভাবে কিন্তু আটকে যাওয়া যায়। তো আমরা যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে তোমাদেরকে একবার ইন আ নাটশেল সব কিছুকে রিভিশন করে দেওয়ার কাজ। কারণ সামনে সিজিএল পরীক্ষাও আছে, সামনে স্যার এমটিএস পরীক্ষা আসছে, সামনে রেল পরীক্ষা আসছে, সামনে পিএসসির প্রচুর পরীক্ষা, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস প্রচুর পরীক্ষা আছে এদের প্রিলিমসগুলোর। সুতরাং সময় নষ্ট না করে চলো আমরা এই সপ্তাহের র্যাপিড রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্সের যে হাইলাইটস পয়েন্টগুলো দেখছিলাম সেই হাইলাইটসটা এক ঝটকায় অ্যান্সার করে ফেলি। চলো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কোনটা কি অ্যান্সার, এবং আশা করি তোমরা আমাদের সাথে কিন্তু সেই ক্লাসগুলো ভালো লাগছে কি করে তোমাদের উপকারে লাগছে কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো, প্রথম কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। 2024 ফরচুন গ্লোবাল 500, 2024 ফরচুন গ্লোবাল 500 এই তালিকায় কোন ভারতীয় কোম্পানি শীর্ষস্থান অর্জন করেছে? কোন ভারতীয় কোম্পানি শীর্ষস্থান অর্জন করেছে 2024 ফরচুন গ্লোবাল 500? অপশান এ বলছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, অপশান বি বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অপশান ডি বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে কোম্পানি বলতে শুধুমাত্র কোম্পানি নয়, যে পিইউসিগুলো রয়েছে, যে হাবগুলো রয়েছে সেগুলো কথাও বলা হচ্ছে। তো কোন সংস্থা ফরচুন গ্লোবাল 500 2024-এ শীর্ষস্থান অর্জন করলো? কমেন্টে দুটো জানিয়ে দাও, বলো অ্যান্সার কী হবে। স্যার, এর অ্যান্সার হচ্ছে বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা সাম্প্রতিককালে নানা রকম কারণে, আশা করি তোমরা খবরে তাকে দেখতে পাচ্ছ, বিয়ে থাকা থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির এখন খবরে থাকছে। তো কী জিনিস স্যার, একটু ডিটেল দেখে নিই। চেন্নাইয়ের কাছে ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণ শুরু করবে, এই একটা চুক্তিবদ্ধতা করেছে, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। নরওয়ের এনইএসএ এর সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের টেকনোলজিক্যাল পার্টনারশিপ সাইন করা হয়েছে, যেখানে পার্টিকুলারলি গ্রিন হাইড্রোজেন বা সবুজ হাইড্রোজেন উৎপাদনের সহ নানা রকম এনার্জি প্রোডাকশানে যে বিনিয়োগগুলো লাগবে তাকে আরও বেশি করে ইম্প্রোভাইজ করার জন্য, ইনিশিয়েট করার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু আবার পার্টনারশিপ সাইন করেছে। কার সাথে? নরওয়ের এনইএএস এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। তাহলে নরওয়ের কোম্পানি আর এরা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তার সাথে চুক্তিবদ্ধ হচ্ছে গ্রিন হাউস উৎপাদনের জন্য। আর চেন্নাইয়ের কাছে ভারতে প্রথম স্ট্র্যাটেজিকে হয়ে আছে স্যার কারেন্টের সঙ্গে, প্রথম মাল্টি মোডাল লজিস্টিক পার্ক তৈরি করার কাজ করছে কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এছাড়াও রিলায়েন্স জিও ডেটা ট্রাফিকের দিক থেকে চায়না মোবাইলকে পিছনে ফেলে, চায়নার যে মোবাইল সিরিজ সেটাকে পিছনে ফেলে বিশ্বের প্রথম বৃহত্তম মোবাইল অপারেটর হয়ে উঠছে ধীরে ধীরে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের প্রথম আইএসসিসি প্লাস সার্টিফিকেশন অর্জন করেছে, যেটা এর আগে কোনো কোম্পানি করেনি। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ডিবিএস ব্যাংক ইন্ডিয়া কম্প্রেসড বায়োগ্যাস বা সিবিজি প্লান্ট স্থাপনে সহায়তা করার জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, একটা অর্থনৈতিক চুক্তিবদ্ধতা করছে। কার সাথে? পার্টিকুলার ডিবিএস ব্যাংক অফ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কী বিষয়ে? কম্প্রেসড বায়োগ্যাস সিবিজি, এইটাকে ডেভেলপ করার জন্য, একটা প্ল্যান্ট স্থাপন করার জন্য তারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে। তার মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাম্প্রতিককালে যে খবরগুলো ইম্পর্টেন্ট সবকটাই কিন্তু ওয়ান শট আমরা দিয়ে দিচ্ছি। তো এক ঝলকে যদি স্ট্র্যাটেজিগুলো দেখে নেওয়া যায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড বা যাকে শর্টে বলা হয় RIL, এর ফাউন্ডেশন হয়েছিল 8ই মে 1973, আর এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, এবং অবশ্যই এর মালিকের নাম মুকেশ আম্বানি, তাই বলার অপেক্ষা রাখে না। যদিও এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফাউন্ডারের নাম ধীরুভাই আম্বানি, এবং বর্তমানে সিএমডি এবং মালিক যিনি তিনি মুকেশ আম্বানি, আর ডিরেক্টর কিন্তু নীতা আম্বানি বা নীতা দালাল আম্বানি। চলো, তোমাদের স্ক্রিনে 2 নম্বর কোশ্চেন চলে এসছে, দুটো অ্যান্সার করো। 2024-এ একটা কোশ্চেনের রিপিট এসে গেছে না, ফরচুন গ্লোবাল তালিকায় আর কোন কোম্পানি 1 নম্বর স্থান পেয়েছে?
যদি এটা স্ক্রিনে অ্যান্সার দেখেই দিয়ে ফেললে ওয়ালমার্ট, তো আমরা সহজে একটা অ্যান্সার বলেই দিই। ওয়ালমার্ট সম্বন্ধে কি জানতে পারবো, যেহেতু প্রসঙ্গটা আগেই এসে গেছিলো এই ফরচুন গ্লোবাল 500 নিয়ে, তো কথা না বাড়িয়ে বরং ডাইরেক্ট অ্যান্সারেই চলে যায়। ফরচুন গ্লোবাল 500 তালিকায় 11 বছরে, এই 11 বছরে টানা 11তম বছরে আমেরিকান কোম্পানি ওয়ালমার্ট এই 1 নম্বর স্থান অর্জন করেছে। এর আগে কিন্তু এই ওয়ালমার্ট 1 নম্বর স্থান অর্জন করেনি। চলে আসো পরের কোশ্চেনে। একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের কে রিসেন্টলি প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন, সভাপতি পদে নিযুক্ত হচ্ছেন বা নির্বাচিত হয়েছেন? একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। অপশান এ মাইকেল হাউসম্যান, অপশান বি ক্যাথরিন বিগেলো, অপশান সি ডায়ানা পিকর্নি বা পোকর্নি, আর অপশান ডি জ্যানেট ইয়াং। বলো দ্রুত কমেন্টে জানাও কে হবে অ্যান্সার। একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের কে সদ্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন? 4টে অপশনের মধ্যে কে হবে অ্যান্সার? দ্রুত কমেন্টে জানিয়ে দাও। স্যার এর অ্যান্সার হবে ডি, জ্যানেট ইয়াং। জ্যানেট ইয়াং চলচ্চিত্র প্রযোজক জ্যানেট ইয়াং তৃতীয়বারের জন্য, থার্ড টাইমে, এর আগে 2বার হয়েছেন, থার্ড টাইমে তিনি কিন্তু তৃতীয়বারের মতো একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সের সভাপতি পদে পুনর্নির্বাচিত হচ্ছেন। মানে যিনি ছিলেন তিনি কিন্তু রি-ইলেক্টেড বা সিলেক্টেড হচ্ছেন। নেক্সট কোশ্চেন, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স। বুকস অ্যান্ড অথার্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা করে কোশ্চেন আসেই, খুব ইম্পর্টেন্ট, সুতরাং খুব জোর দিয়ে পড়ে যাও। এই বইটা কিন্তু রিসেন্ট পরীক্ষাগুলোর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বই। দ্রুত তোমরা কমেন্টে জানিয়ে দাও এই বুকসটা কোন অথারের লেখা। ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স বইটি কার লেখা? অপশান এ অরবিন্দ সুব্রমণিয়ান, নাকি অপশান বি শশী থারুর, নাকি অপশান সি সুদীপ্ত সেনগুপ্ত, নাকি অপশান ডি পুলাগ্রে বালাকৃষ্ণন? কি হবে অ্যান্সার? ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স। স্যার এর অ্যান্সার হচ্ছে সুদীপ্ত সেন। স্যার এর অ্যান্সার সুদীপ্ত সেন। চলো পরের কোশ্চেনে চলে যাই, সময় নষ্ট না করে দ্রুত বলবে। র্যাপিড রিভিশন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের। কোন ব্যাংক প্রবীণ নাগরিকদের জন্য, এল্ডারদের জন্য, প্রবীণ নাগরিকদের জন্য গোল্ডেন সার্কেল ব্যাংকিং সিস্টেম বা প্রোগ্রাম চালু করেছে? কোন ব্যাংক প্রবীণ বয়স্ক মানুষদের জন্য গোল্ডেন সার্কেল ব্যাংকিং সিস্টেম চালু করছে বা প্রোগ্রাম চালু করছে? অপশান এ অ্যাক্সিস ব্যাংক, নাকি অপশান বি এইচডিএফসি ব্যাংক, নাকি অপশান সি ডিবিএস, নাকি অপশান ডি ইয়েস ব্যাংক? কি হবে অ্যান্সার? দ্রুত কমেন্টে জানাও। অ্যাক্সিস ব্যাংক, নাকি এইচডিএফসি, নাকি ডিবিএস ব্যাংক, আর নাকি ইয়েস ব্যাংক? একটু আগেই তোমরা জেনে ফেলেছো যে ডিবিএস ব্যাংকের সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধতা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কি জন্য? কম্প্রেসড বায়োগ্যাস বা সিবিজিকে একটা প্ল্যান্ট তৈরি করার জন্য। তো অ্যান্সার স্যার কী হবে? এর অ্যান্সার সি ডিবিএস ব্যাংক। ডিবিএস গোল্ডেন সার্কেল নথিভুক্ত প্রবীণ নাগরিকরা 4 লক্ষ টাকার ওপরে এবং 5 লাখ টাকা পর্যন্ত, মানে 4 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সে বার্ষিক 7% পর্যন্ত সুদ পেতে পারছেন, যেটা কিন্তু একটু বেশ ভালো বেনিফিশিয়াল পয়েন্ট যারা এজেড পার্সন তাদের জন্য। নিরাপত্তা বাড়াবার জন্য কাদের? পার্টিকুলারলি যারা অ্যাকাউন্ট হোল্ডার, তাদের সেই অ্যাকাউন্টে নিরাপত্তা বাড়াবার জন্য ডিবিএস গোল্ডেন সার্কেল প্রোগ্রাম, যেখানে 1 লাখ টাকা পর্যন্ত সাইবার বিমা কভারেজ অফার করছে। যদি কোনো রকমভাবে সাইবার ক্রাইম হয়, সেখানে সেই অ্যাকাউন্ট হোল্ডারকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু তাকে সাইবার বিমা কভারেজ দিয়ে দিচ্ছে ডিবিএস ব্যাংক। তো কী জিনিস গোল্ডেন সার্কেল ব্যাংকিং, আশা করি তোমরা বুঝেই গেলে। ডিবিএস ফুল ফর্ম কি? ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর। ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তারই ইন্ডিয়ান শাখার সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে চুক্তিটা হয়েছিল। তো মূলত যে ব্যাংকটা, মাদার কোম্পানি যেটা, মাদার ব্যাংকিং ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, তার ফাউন্ডেশন হয়েছিল 1968-এ। হেডকোয়ার্টার অবশ্যই সিঙ্গাপুরেই হবে। বর্তমানে স্যার এই ডিবিএসের চেয়ারম্যান হচ্ছেন পিটার সাক এবং সিইও হচ্ছেন পীযূষ গুপ্তা। অবশ্যই এটা ইন্ডিয়ার জন্য। আর ডিবিএস ব্যাংকিং ইন্ডিয়ার সিইও হচ্ছে সুরজিৎ সোম, মানে একজন বাঙালি ব্যক্তিত্ব। সুতরাং ডিবিএস ব্যাংকিংটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। আবার বলছি,
কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিশাল বড় পার্ট, একটা স্ট্যাটিক জিকের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় খুবই উপযুক্ত, মানে পরীক্ষায় বাদই যায় ম্যাক্সিমাম ছেলেপুলে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং প্রতিনিয়ত এত খবর হচ্ছে, এত রিসোর্সেস আজের দিনে, পড়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তাই স্পেসিফিক পড়ো, স্পেসিফিক রিভিশন করো এবং পরীক্ষা হলে মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে তোমার যে লক্ষিত টার্গেট রয়েছে, যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটাকে অর্জন করার চেষ্টা করো। আর যারা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভোগো, তাদের জন্য বারবার করে একটা কথা বলে দেওয়া হচ্ছে, তোমরা অনেকেই নোট চেয়েছিলে, অনেক অলরেডি অ্যাভেল করেই ফেলেছই। তাদের জন্য আবার মনে করে দেওয়া, যারা হয়তো প্রথমবারের জন্য দেখছো আমাদের এই চ্যানেল বা পেজ, প্রত্যেককে বলা যে ম্যান গ্রুপ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কম্পাইলেশন, যেখানে যারা সাধারণত 1 বছরের ইয়ার বুক পাওয়া যায়, সেখানে যেহেতু সামনে পিএসসির বেশ কিছু পরীক্ষা রয়েছে, এসএসসি সিজিএলের তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখো, দেখবে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ইদানিংকালে পড়তে হচ্ছে, পুরোনো কোশ্চেন তুলে দিচ্ছে। সেই কারণে কিন্তু আমরা 3 বছরের কম্পাইলেশন বানিয়ে দিয়েছি, জানুয়ারি 2022 থেকে জুন 2024। এর খবর কিন্তু ওয়ান নাটশেল, একদম ক্রিপজি পয়েন্টে, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তুমি পেয়ে যাচ্ছ। এবং ই বুকটা, এটা ই বুক, সেই ই বুক তোমার যদি লাগে, যে পরীক্ষাগুলো কভার করে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো, রেল, পঞ্চায়েত, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং এসএসসির পরীক্ষাগুলো, তোমার যদি মনে হয় এটা লাগবে, দেন তুমি এই যে নাম্বার আছে 9143886331 বা যেটা স্কলে যাচ্ছে, সেই নাম্বারে তুমি ম্যান গ্রুপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লিখে দেবে, নিজের নাম লিখবে এবং মাত্র 100 টাকায় তুমি কিন্তু এই ইয়ার বুকটা 3 বছরের কম্পাইলেশন টপিক ওয়াইজ ওয়ান নাটশেল পেয়ে যাবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। আসাম রাইফেলস তার 22তম ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করলো? আসাম রাইফেলস তার 22nd ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশান এ সুজয় লাল থাউসেন, অপশান বি ভিনীত ম্যাকার্টি, অপশান সি উমেশ মিশ্রা, নাকি অপশান ডি বিকাশ লাখেরা? কি হবে দ্রুত কমেন্টে জানাও। আসাম রাইফেলস 22nd ডিরেক্টর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? বিকাশ লাখেরা, নাকি ভিনীত ম্যাকার্টি, নাকি উমেশ মিশ্রা, নাকি সুজয় লাল থাউসেন? অ্যান্সার ডি বিকাশ লাখেরা। বিকাশ লাখেরা। নিউ আপডেটস লিডস, বেশ কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে বিভিন্ন রকম ইম্পর্ট্যান্ট পয়েন্টে। আমরা আবারই বলছি যে আমরা র্যাপিড রিভিশন করছি, যেখানে তোমাদের ইম্পর্ট্যান্ট সমস্ত পয়েন্ট ওয়ান নাটশেল ইন আ নাটশেল আমরা কিন্তু রিভিশন দিয়ে দিচ্ছি, দেখে নাও বারবার করে। বিকাশ লাখেরা হচ্ছেন কিসে? আসাম রাইফেলসে। তেমনভাবেই লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি 30তম চিফ হচ্ছেন কোথাকার? আর্মি স্টাফ, ইন্ডিয়ার আর্মি স্টাফের 30th চিফ হচ্ছেন। অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, এটা উপেন্দ্র দ্বিবেদী আর এটা দীনেশ কুমার ত্রিপাঠী, গুলি ফেলার কোনো চান্স নেই। তিনি 26th চিফ হচ্ছেন কোথাকার? ইন্ডিয়ান নেভাল স্টাফের, নৌবাহিনীর চিফ হচ্ছেন। ইয়ার চিফ হচ্ছেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী। বিবেক রাম চৌধুরী 24তম ইয়ার চিফ হচ্ছেন এয়ার স্টাফদের। অর্থাৎ ভারতের যে 3টে বাহিনী আছে, স্থলবাহিনী, বায়ুবাহিনী এবং নৌবাহিনী, 3টেরই হেড কে হলেন রিসেন্টকালে, খেয়াল রেখো। নলিন প্রভাত ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজির হেড হচ্ছেন। আনিশ দয়াল সিং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ বা 3টে বাহিনীর যে মিশ্রণ সিডিএস, তার চিফ হচ্ছেন। দলজিৎ সিং চৌধুরী তিনি এসএসবির হেড হচ্ছেন। দলজিৎ সিং চৌধুরী আবার বিএসএফের কিন্তু অ্যাডিশনাল চার্জে রয়েছেন, খেয়াল রেখো, যদিও এটা কিন্তু খেয়াল রাখতে হবে তিনি অ্যাডিশনাল চার্জ। নীনা সিং তিনি সিআইএসএফের হেড নিযুক্ত হচ্ছেন। সিআইএফের ফুল ফর্ম কি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। নীনা সিং বিকামস ফার্স্ট ওমেন টু হেড অফ সিআইএসএফ। এইটা খেয়াল রাখার বিষয়, কারণ এটা স্ট্যাটিক জিকে হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। নীনা সিং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি সিআইএসএফ এর হেড হিসাবে নিযুক্ত হচ্ছেন। জিকের জন্য খুবই ভাইটাল পয়েন্ট, খেয়াল রেখো। রাকেশ পাল ইন্ডিয়ান কোস্ট গার্ডের হেড হিসেবে নিযুক্ত হচ্ছেন। লেফটেন্যান্ট জেনারেল গুরপিরবল সিং তিনি এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট কর্পসের হেড হিসাবে বা ডিজি হিসাবে নিযুক্ত হচ্ছেন। তাহলে আমরা ওয়ান নাটশেল সমস্ত হেডগুলোর নাম বা অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে নিলাম। পরের কোশ্চেনে দ্রুত চলে আসো। ও দুটো কোশ্চেনের অ্যান্সার কি দ্রুত বলবে? জাতীয় জ্যাভলিন দিবস, এই কিছুদিন আগেই মানে কালকেই জ্যাভলিনে আবার অলিম্পিকে আমরা মেডেল পেলাম। বিখ্যাত কার নাম কি?
এবং কী বিষয়বস্তু তোমরা কমেন্টে জানিয়ে দাও। আর জাতীয় জ্যাভলিন দিবস কোন দিনকে পালন করা হয়? 6ই আগস্ট, 7ই আগস্ট, নাকি 8ই আগস্ট, নাকি 9ই আগস্ট? দ্রুত কমেন্টে বলো 6, 7, 8 নাকি 9 কোন তারিখে ভারতের জাতীয় জ্যাভলিন দিবসকে পালন করা হয়? দ্রুত কমেন্টে তোমরা অ্যান্সার করো, বলো কি হবে অ্যান্সার? 7ই আগস্ট জ্যাভলিন দিবস হিসেবে পালন করা হয়, ন্যাশনাল জ্যাভলিন ডে। খেয়াল রেখো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন, দেশের অ্যাথলেটিক্স নিয়ন্ত্রক সংস্থা, যেটা টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে ঐতিহাসিক যে স্বর্ণপদক জয় করেছিল তাকে সম্মান জানানোর জন্যই কিন্তু ন্যাশনাল জ্যাভলিন ডে পালন করা হচ্ছে। এবং কোন সংস্থাকে ঠিক করেছে? ভারতের অ্যাথলেটিক ফেডারেশন। তারা এই নীরজ চোপড়া যে গতবার টোকিও অলিম্পিক্সে যে স্বর্ণপদক জয় পেয়েছিল তাকে সম্মান জানাবার জন্যই কিন্তু এটাকে আবার ওই তারিখটাকে পালন করা হচ্ছে। এই উদযাপন তার কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং সারা দেশে জ্যাভলিন থ্রো এই যে খেলাটা তারও একটা ঘুরিয়ে প্রমোশন বা এই জ্যাভলিন থ্রো প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করার জন্য দিনটাকে ঘোষণা করা হয়েছে জাতীয় দিবস হিসাবে, জাতীয় জ্যাভলিন দিবস হিসাবে। 7 আগস্ট 2021 নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে 87 এই পার্টিকুলার ডেটাগুলো পরীক্ষায় এখন আসে, 87.58 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে সোনার পদক জয় করেছিল এবং ইতিহাস তৈরি করেছিলেন তিনি। তাহলে এবারেরটা কি হলো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দাও। তার কতখানি মিটার জ্যাভলিন থ্রো করেছিলেন, কী পদক পেচ্ছেন না পাচ্ছেন, কতবারের এটা অলিম্পিক, ডিটেল তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর এই যে জয়টা সেটাকেই কিন্তু চিহ্নিত করার জন্যই এই 7 আগস্টকে কী করা হচ্ছে, পালন করা হচ্ছে ন্যাশনাল জ্যাভলিন ডে। ঠিক আছে? তো পার্টিকুলার নীরজ চোপড়ার সঙ্গে তোমার 2008 সালে যে বেইজিং গেমস সেখানে শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছিল কে? অভিনব বিন্দ্রা। এই অভিনব বিন্দ্রা স্বর্ণপদককে ভারতের দ্বিতীয় স্বতন্ত্র স্বর্ণপদক বিজয়ী হিসেবেও কিন্তু তিনি স্থান অর্জন করেছিলেন, এটাও খেয়াল রাখতে হবে। যদিও এবারের অলিম্পিকে শুটিংয়ে তো ছক্কার পর ছক্কা হয়েছে, মেডেলের পর মেডেল এসছে, 3টে মেডেল এসছে, তোমার কিন্তু সেটাও কিন্তু মাথার মধ্যে রেখে যেও। ঠিক আছে? পরের কোশ্চেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এই স্টেশনে মানুষকে পাঠাবার জন্য ইসরো আর নাসা এই তাদের জয়েন্ট যে ভেঞ্চার, সেখানে ইসরোর দ্বারা কোন দুই ভারতীয় যিনি মহাকাশ যাত্রী বা গগনযাত্রী তাকে সিলেক্ট করা হয়েছে? কোন দুজনকে সিলেক্ট করা হয়েছে? ইসরো নাসার যে জয়েন্ট ভেঞ্চার সেখানে কোন দুজন ভারতীয় ব্যক্তিত্ব তারা মহাকাশে পদার্পণ করবে? কোন দুজন ভারতীয় ব্যক্তি? অপশান এ অর্পিতা সাহা ও কৌশিক সেন, অপশান বি প্রিয়াংশু ভার্সেনে অ্যান্ড আয়ুষ ঝা, অপশান সি বলছে আরসপ্রীত কৌর অ্যান্ড জি মাধবন নায়ার, আর অপশান ডি শুভাংশু শুক্লা ও প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। তোমরা নিশ্চয়ই, যদিও একটা খুব দারুণ সিনেমা নয় তবুও ওটা ফ্লপই করেছিল, তবু আশা করি মনে আছে শাহরুখ খানের বিখ্যাত সেই জিরো সিনেমাটা, সেই নাসার থেকে সে গেছিল মহাকাশে। তো বলো দেখি, সেখানেও একজন মাধবন অভিনয় করেছিলেন সায়েন্টিস্ট হিসাবে। বলো অপশান এ, বি, সি নাকি ডি? কি অ্যান্সার হবে স্যার? অ্যান্সার ডি, শুভ্রাংশু শুক্লা আর প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার। শুভ্রাংশু শুক্লা আর প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, খেয়াল রেখো। চলো পরের কোশ্চেন, জল করছে, বলো অ্যান্সার বলো। হু গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার, হুয়ের আন্ডারে গ্লোবাল ট্র্যাডিশনাল যে মেডিসিন সেন্টার বা শর্টে বলা হয় হু, GCTM, নিচের কোন রাজ্যে এটা অবস্থিত? অপশান এ তেলেঙ্গানা, নাকি অপশান বি রাজস্থান, নাকি অপশান সি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি গুজরাট? কোনটা হবে স্যার অ্যান্সার? হু গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সেন্টার ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত হলো? তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি গুজরাট? স্যার অ্যান্সার কি? গুজরাট। চলো পরের কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, এই ইন আ নাটশেল হাইলাইটস পয়েন্টে কারেন্ট অ্যাফেয়ার্সের। অস্ত্রা MK1 এই মিসাইলটার সর্বোচ্চ রেঞ্জ কি, হাইয়েস্ট রেঞ্জ কি? সাম্প্রতিককালে এই মিসাইলটাকে নিয়ে খবরে এসেছিল। তো অস্ত্রা MK1 মিসাইলটার হাইয়েস্ট রেঞ্জ কি? অপশান এ 110 কিলোমিটার, নাকি অপশান বি 140 কিলোমিটার, নাকি অপশান সি 180 কিলোমিটার, নাকি অপশান ডি
160 কিলোমিটার। অ্যান্সার কি হবে স্যার? অ্যান্সার 110 কিলোমিটার। ঠিক আছে, ওয়ান নাটশেল আমরা ইন্ডিয়ান নাটশেল দেখে নিই। অস্ত্রা MK1 এর রেঞ্জ হচ্ছে 80 থেকে 110 কিলোমিটার, যার সর্বোচ্চ গতি হচ্ছে 4.5 ম্যাক। শব্দের গতিবেগকে আমরা ম্যাপ ইউনিটে মাপি আমরা জানি। তো মিসাইলের যে স্পিড তাকেও আমরা শব্দের চেয়ে যদি বাড়ে, অর্থাৎ সুপারসনিক মিসাইল, তার জন্য আমরা 4.5 ম্যাক এতে মাপছি, এবং 1 ম্যাক ইকুয়াল টু শব্দের গতিবেগ, এটাকে আমরা পরিমাপ করে থাকি। এটি একটি এয়ার টু এয়ার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, চোখের নিমেষেই চলে যাবে। এয়ার টু এয়ার মানে বায়ু থেকে বায়ু একটা মিসাইল। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ হলো এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। আবার প্রত্যেককে মনে করে দিই, যাদের সামনে পরীক্ষা এবং যারা বলেছিলে স্যার আপনার নোট দিন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লিমিটেডভাবে, সেই নোটটা, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের যে নোটটা 3 বছরের কম্পাইলেশন যদি পেতে চাও, তাহলে অবশ্যই নিচের দিয়ে যে স্কল নাম্বারটা, সেখানে কিন্তু নিজের নাম এবং ম্যান গ্রুপ কারেন্ট অ্যাফেয়ার্স বলে উল্লেখ করে দাও, আর এই বুকটা, এই যে ই বুক, সেটাকে অ্যাভেল করে নাও। অথবা যারা আমাদের অ্যাপের মধ্যে রয়েছে তারা কিন্তু সেখান থেকে ডাইরেক্ট সরাসরি পেয়ে যাবে। আজকের মতো এখানেই থাকলো কারেন্ট অ্যাফেয়ার্স সেশন। আশা করি তোমাদের এই সিরিজ, রিভিশন সিরিজ তোমাদের কাজে লাগছে, এবং আমরা র্যান্ডামভাবে সামনে তোমাদের যে পরীক্ষাগুলো আছে আমরা চেষ্টাই করছি এই হাইলাইটস করতে করতে তোমাদের যাতে পড়াটা একবার করে রিভিশন দেওয়া যায়। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর জোরদার দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।